তোকে বলেছি না আমার বিছানায় কখনো যাবি না? তাহলে তুই শুয়ে আছিস কি করে? আসলে আমি ফোনে কথা বলতে বলতে কখন যে আপনার বিছানায় শুয়ে পড়ছি মনে নাই। দেখ, আমি তোর সাথে তেমন খারাপ ব্যবহার করি না বলে ভাবিস না আমি তোর উপরে নরম হয়ে গেছি। দেখুন মিসেস তন্নি, আপনি আমার উপরে যতই রাগ দেখান না কেন, ভেতরে ভেতরে ঠিকই আমাকে নিয়ে ভাবেন। আমার বয়ে গেছে তোকে নিয়ে ভাবতে। তুই জানিস আমার বয়ফ্রেন্ড তোর থেকে কত ধনী আর স্মার্ট? সে আমার থেকে অনেক বেশি স্মার্ট হতে পারে, তবে আমার মতো করে আপনাকে ভালোবাসতে পারবে না। তোর সাথে আমার পরিচয় হলো আজ নিয়ে 3 দিন, আর তার সাথে পরিচয় 2 বছর, আর তাতেই বড় বড় ডায়লগ দিচ্ছিস। 2 বছরের পরিচয় তো কি হয়েছে? কিছু সম্পর্ক আছে যা 2 দিনের সম্পর্কের নিচে চাপা পড়ে যায়। তুই আবার এটা ভাবিস না আমার সম্পর্ক তোর ভালোবাসার নিচে চাপা পড়ে যাবে। আমি তোকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করব। সে না হয় সময় হলেই দেখা যাবে। আগে বলেন, আপনি খাবার খেয়েছেন নাকি? না, খাইনি। তোর জন্য আমি ঠিক মতো না খেতে পারছি, না কিছু করতে পারছি। এটাই ভালোবাসার লক্ষণ? ধীরে ধীরে আপনি আমার উপরে ঠিকই আসক্ত হবেন। জেগে জেগে স্বপ্ন না দেখে ঘুমিয়ে দেখ, তবুও কাজে দিবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা চিন্তা মানুষকে ঘুমোতে দেয় না। বাহ, বেশ কবির মতো করে কথা বলতে পারিস দেখতেছি। তা বিয়ের আগে কয়টা মেয়ের সাথে প্রেম করেছিস? নিজের দিকে তেমন ভালো করে চেয়ে দেখা হয়নি, তাহলে কোনো মেয়ে দেখে প্রেম কি করে করব? তোর যে চেহারা, তাতে কোনো মেয়ে প্রেম করবেও না। আপনি আমার চেহারাটাকে খারাপ বলতে পারেন, তবে আমি পারি না, কারণ আমার এই কুৎসিত চেহারাটা আল্লাহ পছন্দ করে বানিয়েছে, আমি তো আর বানাইনি। ঘুমাতো। আর একদম তোর এই বক বক শুনতে মন চাচ্ছে না, আমার ভীষণ ঘুম পাচ্ছে। আচ্ছা ঘুমান, তবে খেয়ে আসলে ভালো হতো। রাতের বেলায় খালি পেটে থাকলে নাকি অমঙ্গল হয়, মুরব্বীরা বলতেন। এসব হরেক মাল কথা আমার সামনে কখনো বলবি না, আমি এসব কথা শুনতে পারি না। ঠিক আছে, আপনি ঘুমান, আমি বাইরে থেকে আসতেছি। তামিমের কথা শুনে তন্নি আর কিছুই বলে না। তামিম বাইরে গিয়ে কাজ শেষ করে ফেরার পথে দোকান থেকে তন্নির জন্য ফুচকার আইসক্রিম নিয়ে আসে। বাসায় এসে দেখে তন্নি ঘুমিয়ে গেছে, তাই আর তন্নিকে না ডেকে তন্নির বিছানার পাশে রেখে দেয়। চোখে ঘুম টলমল করতেছে তামিমের, তাই দেরি না করে সোফায় শুয়ে ঘুমিয়ে যায়। এদিকে তন্নি জাগ্রত হয়ে পাশে ফিরে খাবারের প্যাকেট দেখে একটু অবাকই হয়। উঠে প্যাকেট খুলে দেখে মুচকি হেসে। বাহ, মানুষটা গরিব আনস্মার্ট হলেও মনের মাঝে বউয়ের জন্য ভরপুর ভালোবাসা আছে, যাকে আমি দেখতেই পারি না সে আমার জন্য না বলতেই এইসব এনে রেখেছে। থাক, খেয়ে ঘুমিয়ে পড়ি, কষ্ট করে এনেছে, না খেলে বেচারা কষ্ট পাবে। তন্নি উপরের কথাগুলো বলতে বলতে খাওয়া শুরু করে। সব খেয়ে শেষ করে আবারও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর মাকে বলে, আম্মু, আমি ভার্সিটিতে যাব, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। তুই বস, আমি এখনই খাবার বেড়ে দিচ্ছি। তা তুই একা আসলি? তামিম কোথায়? তোমাদের আদরের মেয়ের জামাইয়ের একটাই কাজ, আর সেটা হলো মন ভরে ঘুমানো, সে সেটাই করতেছে। ও আচ্ছা, যা ওকে একটু ডেকে উঠিয়ে নিয়ে আয়, তোর সাথে বসে নাস্তা করুক। আমারে কি পাগলায় কুত্তায় কামড়েছে নাকি যে ওর মতো 2 টাকার ফকিরের সাথে বসে নাস্তা করব? মনটাই চাইছে ঠাটিয়ে তোর গালে একটা থাপ্পড় দে। জামাইয়ের সম্পর্কে কেউ এমন কথা বলে? হ্যাঁ আম্মু, তুমি যদি আমাকে নাস্তা দাও তো দাও, না হলে আমি কিছু না খেয়েই চলে যাব। দেখ মা, এভাবে রাগ করিস না। ছেলেটা তোকে অনেক সম্মান করে, দেখবি তোকে মাথায় তুলে রাখবে। আমি মাথায় উঠতে চাই না, উকুনে খেয়ে ফেলবে, আমি মাটিতেই ঠিক আছি। যা ভালো মনে করিস সেটাই কর, তবে একটা কথা মনে রাখিস, ভালো কিছু সবার জন্য জীবনে জীবনে বারবার আসে না। আমি এত কিছু বুঝতে চাই না, তুমি তাড়াতাড়ি খাবার দিলে দাও, না হলে আমি কিন্তু গেলাম। তুই বস, আমি এখনই খাবার দিচ্ছি। তন্নি আর কিছু না বলে চেয়ার টেনে বসে পড়ে। রোশনি বেগম নাস্তা দিলে তন্নি খাওয়া শুরু করে। এদিকে তন্নির
বাবা রফিক সাহেব রেডি হয়ে নাস্তা করতে এসে তন্নিকে একা বসে নাস্তা করতে দেখে বলে, কিরে মা, তুই একাই নাস্তা করতেছিস? জামাই বাবাজি কোথায়? ঘুমায়, আমি তো ভার্সিটিতে যাব, সময় হয়ে এসেছে। তুই একা ভার্সিটি না গিয়ে তামিমকে সাথে নিয়ে যা, ওর শহরটা ঘুরে দেখতে পারবে। আর আমার সময় একটু চিনিয়ে করিয়ে দিস। আমি পারবো না, তোমার ইচ্ছে হলে তুমি নিয়ে যাও। ওর মতো আনস্মার্ট ছেলেকে আমি সাথে নিয়ে গেলে সবাই কি বলবে? তামিমকে তোর কোন দিক থেকে আনস্মার্ট মনে হয়? হ্যাঁ, তামিম দেখতে যথেষ্ট স্মার্ট। শুধু পার্থক্য শহরের স্মার্ট ছেলেরা বাবার টাকায় ফুটানি করে, আর তামিম গ্রামে রাখালি করে। এটাই তো সমস্যা। তুমি ভেবে দেখেছো, যখন সবাই জানবে ওর মতো সামান্য রাখাল আমার মতো ধনী মেয়ের জামাই, তখন কি হবে? সবাই আমার মুখের উপর থুতু দিবে। থুতু দিলে পলাতিন দিয়ে মুখ ঢেকে নিবি। তবুও তামিমকে সাথে নিয়ে যেতে হবে, না হলে একটা টাকাও হাত খরচের জন্য পাবি না। এটাই আমার শেষ কথা। রফিক সাহেব খাওয়া শেষ করে আর কিছু না বলে অফিসে চলে যায়। এদিকে তন্নির আগে গজগজ করতে করতে বলে, উফ, আব্বু আমার মনটা বুঝলো না। এখন ওকে সাথে নিয়ে গেলে সবাই জিজ্ঞেস করলে কি বলবো? তুই যদি ওর পরিচয় দিতে না পারিস তো আমাকে সাথে নিয়ে চল। তামিম তোর কি লাগে সেটা আমি বলে দেবনি সবাইকে। মজা নিচ্ছ তাই না? আমি মজা নিতে যাব কেন? তোর বাবা যেটা বলেছে সেটাই তো করতেই হবে। আব্বুর কথা না রেখে পারি না বলেই এই পরিস্থিতিতে পড়লাম। মনটায় চাইছে বুইড়াকে হাতের কাছে পেলে পাটায় তুলে ছাড়তাম। জীবনে তো এক কোয়া রসুন ও পাটাই তুলে শিল দিয়ে ছেঁচে দেখোস নাই, তাহলে মানুষ কি করে ছেঁচবি? মজা না করে যাও, গিয়ে ওকে ওঠাও, আমার সময় হয়ে গেছে। আমি পারবো না। তোমার দরকার তুমি ডেকে নিয়ে আসো। আমার জামাই আমাকে হাত খরচে টাকা দিয়েই গেছে। বাহ, তুমিও দেখি মজা করা শিখে গেছো। মজা না, মজা না, আমি যেটা বাস্তব সেটাই বলেছি। তন্নি আর কিছু না বলে আগে গজগজ করতে করতে রুমে চলে আসে। একবার তামিমকে ডাকবে বলে এগিয়ে যায়, আবার কি মনে করে বসে। এভাবে 3বার করার পর ইচ্ছা না থাকলেও তামিমকে ডাকে। এই যে ওঠো। তন্নির ডাক শুনেও তামিম ইচ্ছা করে কিছুই বলে না, ঘুমের ভান করে পড়ে আছে। তন্নি আবারও ডাক দেয়, এ ফকিরের বাচ্চা, আমি তোকে ডাকছি, সেটা কানে যাচ্ছে না? ওঠ তাড়াতাড়ি। কি হয়েছে? এভাবে ডাকছেন কেন? আপনি তো আমাকে ডাকেন না। ওঠ তাড়াতাড়ি, আব্বু বলেছে আমার সাথে ভার্সিটিতে যেতে। আমি আপনার সাথে যেতে পারবো না। আরে ভাই, তুই আমার সাথে না গেলে আব্বু আমাকে হাত খরচের টাকা দিবে না। সেটা আমাকে বলে কি লাভ? আমি তো আপনার সাথে কোনোভাবেই যাব না। সবাই যখন জিজ্ঞেস করবে আমি আপনার কি লাগি, তখন কি বলবেন? দেখ, সুযোগ পেয়ে একদম ব্ল্যাকমেল করবি না। তোর জন্য আমার মনের মাঝে কোনো অনুভূতি তৈরি হয় না। তাহলে নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। একটু তাড়াতাড়ি আয়, আমার বয়ফ্রেন্ড আবার বারবার কল করেই যাচ্ছে। আপনি যান, আমি আসতেছি। তন্নি আর কিছু না বলে চলে যেতে নিলে তামিম আবারও ডেকে বলে, ম্যাডাম শোনেন। আবার কি হলো, ডাকছিস কেন? না মানে বলছিলাম কি, আপনার কোনো বান্ধবী নাই? আছে তো অনেকগুলা, তা দিয়ে তোর কাজ কি? না মানে আপনি আমাকে যখন ডিভোর্স দিবেন তখন তো মেয়ে খুঁজতেই হবে বিয়ের জন্য। তাই আগে থেকে আপনার বান্ধবীদের সাথে লাইন করে রাখতাম। আমার বান্ধবীদের রুচি এতটাও বাজে না যে তোর মতো ফকিরকে পছন্দ করবে। সেটা তো সময় হলেই দেখা যাবে। এখন আপনি যান, আমি আসতেছি 2 মিনিটে রেডি হয়ে। 2 মিনিটেতে এগে যদি 3 মিনিটও লাগে তোর খবর আছে বলে দিলাম। তন্নি উপরের কথাগুলো বলে সেখান থেকে নিচে চলে আসে। এদিকে তামিম হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসে। রোশনি বেগম নাস্তা দিলেন, তামিম নাস্তা করে নেয়। রোশনি বেগম তামিমের কানে কানে বলে, আজকে হাতি গর্তে পড়েছে। তোমার শ্বশুর টাকা দিবে না বলেছে আর বাধ্য হয়ে তোমাকে সাথে নিয়ে যাচ্ছে। আসলেই একটা কথা আছে না, বিপদে পড়লে বিড়ালও গাছে চড়ে। একদম সত্যি কথা বলেছ। বাবা, ওকে একটু দেখে রাখো। ও ভুল মানুষের সাথে মিশে ভুল পথে যাচ্ছে। আমরা কিছুই করতে পারিনি, একটা মাত্র আদরের মেয়ে তো, তাই।
আপনারা কোনো চিন্তাই করবেন না, আমি সব ঠিক করে দিব। তোমার উপরে আমার বিশ্বাস আর ভরসা দুটাই আছে। এভাবে কথা বলতে বলতে নাস্তা শেষ করে তামিম ও তন্নি গাড়ি নিয়ে বের হয়। তামিম ড্রাইভ করতেছে আর তন্নিকে বলতেছে, আচ্ছা, একটা কথা বলেন, বল। আপনার বয়ফ্রেন্ড নাকি অনেক টাকাওয়ালা, তাহলে সে আপনাকে নেওয়ার জন্য গাড়ি পাঠায় না কেন? আমার বাবা কি কম আছে নাকি যে আমি ওর পাঠারও গাড়ি করে ভার্সিটিতে যাব? সেটাও তো কথা। আচ্ছা, আপনি তাকে বিয়ে না করে বসে আছেন কেন? যদি অন্য কাউকে বিয়ে করে বসে তখন কি হবে? ওর প্রতি আমার অনেক বিশ্বাস আছে, আমাকে রেখে কাউকে বিয়ে করবে না। বাবা, ঘরের জনের প্রতি 1 ফোঁটা বিশ্বাস তাই, অথচ অন্য বেটার প্রতি কত বিশ্বাস। দেখুন মিসেস তন্নি, একটা কথা বলি, পুরুষ মানুষ হলো ভ্রমরের জাত, ওরা যে ফুলে মধু দেখে সেটাই বসে পড়ে। তোর মতো মেন্টালিটি তো আর সবার না। সেটাও ঠিক, আমার মতো সবাই হলে এই দেশে ধর্ষণের কবলে পড়ে মেয়েদের জীবন নষ্ট হতো না। তুই দেখছি নিজেকে সাধু পুরুষ দাবি করতেছিস। আমি যদি খারাপ চরিত্রের মানুষই হতাম তাহলে আর। তামিম পুরো কথাটা না বলে কথা থামিয়ে দেয়। এদিকে তন্নি কিছুটা বুঝতে পেরে আর কিছু জিজ্ঞেস করে না। কিছু সময় পরে গাড়ি এসে ভার্সিটির পার্কিং এর সামনে দাঁড়ায়। তুই গাড়ি পার করে ওখানে গিয়ে বসে থাক, আমার সাথে একদম আসবি না বলে দিলাম। ওকে, তবে একটা কথা শুনে রাখেন, কি কথা বল? কেউ যদি আপনার সাথে অসভ্যতামি করে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আপনি আমাকে স্বামী না মানলেও আমি কিন্তু আপনাকে বউ হিসেবে মনে প্রাণে মেনে নিয়েছি। আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার। তামিমের কথার কোনো জবাব না দিয়ে চলে যায় তন্নি ওর বান্ধবীদের কাছে। তন্নিকে ওর বান্ধবী তিথি দেখে বলে, কি বান্ধবী, এতদিন পরে তোর ভার্সিটিতে আসার সময় হলো? তুই তো জানিস আমি গ্রামে গিয়েছিলাম চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে। সেটা তো জানি, তা তোর গাড়ি ড্রাইভ করে আসা হ্যান্ডসাম ছেলেটা কে? তুই তো বললি গাড়ি ড্রাইভার করে আসা ছেলে, তাহলে গাড়ি যে চালায় সে তো ড্রাইভারই হয়। বাহ, আঙ্কেল দেখছি তোর জন্য এবার স্মার্ট ড্রাইভার রেখেছে। এবার চল ক্লাসে যাই, এমনিতেই অনেক দিন পরে ভার্সিটিতে আসলাম। ক্লাসে যাওয়ার আরো 20 মিনিট বাকি আছে, এই সময় আমরা না হয় তোর ড্রাইভারের সাথে একটু কথা বলি। কোনো দরকার নেই, চল আমি ক্লাসে যাব। তুই গেলে যা, আমি ওর সাথে কথা বলে তবে যাব। তোকে নিয়ে আর পারি না, যেটার জন্য জেদ ধরিস সেটা না করে ছাড়িস না। এটাই আমার অ্যাটিটিউড। এই যে মিস্টার নিউ কার ড্রাইভার, এদিকে আসুন তো। তিথির ডাক শুনে তামিম হাত ইশারায় জিজ্ঞেস করে, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ, আমি আপনাকেই ডাকছি, একটু এদিকে আসুন, আপনার সাথে আমাদের একটু কথা আছে। ঠিক আছে, অপেক্ষা করুন, আসতেছে। তামিম সেখানে চলে আসে। তামিমকে দেখে তন্নি একটু রাগ করলেও তিথির জন্য কিছুই বলতে পারে না। তিথি তামিমকে জিজ্ঞেস করে, আপনার নাম কি মিস্টার ড্রাইভার? আমি ড্রাইভার ঠিক আছে, তবে আমার বাবা মা অনেক কষ্টের পরেই আমার নাম দিয়েছে তামিম। বাহ, অনেক সুন্দর নাম। আমি তিথি, ও বিথি, সাথী জেমি, আর এটা আপনার মালিক পেতনি। তিন্নির বাচ্চা ভালো হচ্ছে না কিন্তু। আরে ভাই, আমার এখনো বিয়েই হয়নি, তুই আমার বাচ্চাকে ডাকছিস কেন? দেখ তিন্নি, আমার কিন্তু রাগ উঠতেছে, ড্রাইভারের সাথে এত কিসের কথা? কেন রে, ড্রাইভাররা কি মানুষ না? ওদের কি মন চায় না আমাদের মতো ধনী মেয়েদের সাথে একটু কথা বলতে? তুই জানিস না, ছোট জাতিকে সব সময় পায়ের নিচেই রাখতে হয়, তাদের সাই দিয়ে মাথায় ওঠালে আর নামানো যায় না। এইটা ভুল কথা। পৃথিবীতে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই মানুষ। মাঝখানে টাকা পয়সার ভেদাভেদ আমাদের অহংকারী করে তুলে ধনী গরিব করেছে। তোর তো ডাক্তারি না পড়ে ওকালতি পড়া উচিত ছিল, তোর কাছে সব প্রশ্নের উত্তর আছেই আছে। থাকবে না কেন? আমার মা জজ, বাবা আইনমন্ত্রী। লেকচার দেওয়া শেষ হলে এবার চল না ক্লাসে যাই। চল। তামিম ভাই, তুমি থাকো, তোমার সাথে আমরা সবাই পরে আড্ডা দিব। কি, ফুচকা খাওয়াতে পারবি তো? অবশ্যই পারবো, আপনারা আগে ক্লাস শেষ করে আসেন। এই তো লক্ষ্মী ছেলে। তারপরে ওরা আর কোনো কথা না বলে সবাই ক্লাসে চলে যায়। এদিকে তামিমের সাথে তন্নিকে এত সময় কথা বলতে দেখে তৌফিক এগিয়ে এসে বলে,
কি রে ডাব্বা মাল, তুই এখানে নতুন নাকি? হুম, আমি আজকেই এখানে প্রথম আসলাম। তা ভাই, এটা কেন জিজ্ঞেস করতেছেন? মন চাইলেও তাই জিজ্ঞেস করলাম। এখন পয়েন্টে আসে, তোর সাথে কথা বললো তোর নেই, ও তোর কি হয়? সেটা আপনাকে বলবো কেন? শালা, আমার মুখে মুখে তর্ক করিস, মেরে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিব। দেখুন ভাই, আমি ওই মানুষের কাতারে পড়ি না যে পরে পরে মায়ের খাবে। আমি সেই কাতারের মানুষ যে অন্যায় দেখে ঝাঁপিয়ে পড়ি। আমাদের মনে হয় ভয় দেখাচ্ছিস? শোন, তুই যেহেতু এখানে নতুন তাই বেশি কিছু বলতে চায় না, শুধু একটা কথা শুনে রাখ, তন্নি আমার গার্লফ্রেন্ড, ওকে দেখে রাখিস। ও, আমি তো মনে মনে আপনাকেই খুঁজতেছিলাম। ভাই, আপনার কি চাঁদ কপাল, বস্তির ছেলে হয়ে ধনীর মেয়েকে পটিয়েছেন। তামিমের কথা শুনে তৌফিক তো তেলে বেগুনে জ্বলে ওঠে আর সঙ্গে সঙ্গে তামিমের কলার ধরে বলে, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমাকে বস্তির ছেলে বলিস? দেখেন ভাই, আমি সহজে রাখি না, আর যদি একবার রেগে যায় তাহলে সেখানে সুনামি হয়ে যায়। কি রে, তুই তো চোখ গরম করে আমাদের ভয় দেখাচ্ছিস দেখছি, একেবারে চোখের ভিতরে গরম রড ঢুকিয়ে দিব। দেখ ভাই, আমার মারো শরীরে কিছু করলে আমার রাগ হয় না, তবে আমার কলার ধরলে তোর অবস্থা খারাপের থেকেও ভয়ঙ্কর হয়। আমি তোর কলার এখনো ধরে আছে, দেখি তুই কি করতে পারিস। তুই যদি আর 2 মিনিট আমার কলার ধরে রাখতে পারিস তো আমি তোর জুতা মাথায় নিয়ে পুরো ভার্সিটি ঘুরবো। আর যদি সেটা না পারিস তো? দেখ ভাই, আমার সাথে একদম চ্যালেঞ্জ করতে আসবি না, আমি কি করতে পারি সেটা তোর ধারণার বাইরে। আমিও কি করতে পারি না পারি সেটারও কোনো ধারণা নাই তোর। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। তৌফিক তামিমের কথায় অনেক রেগে যায়। দেখতে দেখতে 1 মিনিট পার হয়ে গেলে তৌফিক তামিমের কলার ছেড়ে দেয়, কেননা সেখানে তখন পুলিশ এসেছিল। পুলিশ এসে তৌফিকের কলার ধরে বলে, কি রে, এটা কি যাত্রা ফাসাদ করার জায়গা? বাবা মা তোদের এখানে পাঠিয়েছে লেখাপড়া করার জন্য, আর তোরা এসেছিস এসব করতে? অফিসার, আপনি মনে হয় এখানে নতুন, আমাকে মনে হয় চেনেন না। এই, তোকে চেনার কি আছে? তুই জানিস আমি কে? আপনি যে পুলিশ সেটা আমি সহ সবাই দেখতেই পাচ্ছে, তবে আপনি কি জানেন আমার বাবাকে? তুই যদি আর একটা কথা বলিস তাহলে সোজা লোক আপে নিয়ে ভরে রাখবো। পারভেজের কথা শুনে তৌফিক একটু হলেও ভয় পায়। এইদিকে তামিম মিটমিট করে হাসতেছে, যেটা দেখে পারভেজ বলে, তুই মনে হয় এখানে নতুন। হুম, আমি আমার মালিকের মেয়েকে নিয়ে এসেছি, সেইখানে পড়ালেখা করে, দেখবেন নাকি তাকে? না না, দরকার নেই। এই তৌফিক, তুই এখান থেকে যা, ভালো চাইলে। প্রথমবার বলে ছেড়ে দিচ্ছি, দ্বিতীয়বার দেখা হলে একটুও ছাড় দিব না। ঠিক আছে, এখনকার মতো চলে যাচ্ছে, তবে মনে রাখিস তোকে আমি দেখে নিব। সেটা দেখা যাবে, এখনকার মতো নিজের জীবন বাঁচা। তৌফিক আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে তামিম আর পারভেজ একটু দূরে গিয়ে, কিরে মামা, তুই হঠাৎ করে এখানে কি করে আসলি? তুই এখানে থাকবি আর আমি গ্রামে থাকবো, এটা কি করে হবে? তাই তো স্যারকে বলে আমিও এখানে চলে আসলাম। তবে সাবধান, আমার সম্পর্কে কাক পক্ষীও যেন না জানে। সেটা কেউ জানবে না। আচ্ছা মামা, ভাবিকে নিয়ে এসেছিস ভালো কথা, তবে এই ছেলের সাথে কিভাবে লাগলি? আর বলিস না, এই শালা নাকি তোর ভাবির বয়ফ্রেন্ড, আমাকে ভয় দেখাতে এসেছিল। আমিও সুযোগ পেয়ে একটু তোত্তারামি করলাম। ভালোই। আচ্ছা আমি যাই, ভাবি আমাকে দেখলেই চিনে ফেলবে, তখন আবার বিপদ। এমনিতেই ড্রেস পরিবর্তন করে আসতে ভুলে গেছি। আচ্ছা যা, আমি তোর সাথে পরে কথা বলবো নি। পারভেজ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে পুরো ভার্সিটিতে খবর ছেয়ে গেছে এই ঘটনার। তন্নি ও তিথি ধরে চলে আসে। তন্নি এসে তামিমকে জিজ্ঞেস করে, তোকে নাকি কেউ মারতে এসেছিল? এইখানকার একটা গুন্ডা ছেলে আমাকে ভয় দেখাতে এসেছিল। ওই যে তৌফিক নাকি যেন নাম বললো, তার বাবার নাকি অনেক পাওয়ার এখানে। মানে তৌফিক তোর মতো ফকিরের বাচ্চাকে মারতে এসেছিল? ভাবতেই আমার ঘৃণা লাগছে। তার মানে তামিম ভাইয়াকে তোর সাথে রেখেছে বলেই তৌফিক মারতে এসেছিল? আমি কত করে বলি এসব বাজে ছেলেদের সাথে সম্পর্ক রাখিস না। আমি জানি তৌফিক কেমন ছেলে, ও নিশ্চয়ই এর সাথে বাজে ব্যবহার করেছিল, যে কারণেই তৌফিক ওকে মারতে এসেছিল। ভাইয়া ওর সাথে বাজে ব্যবহার কেন করতে যাবে? ভাইয়া কি তৌফিককে আগে থেকে জানতো নাকি? হ্যাঁ, আমি তোকে আজকেই প্রথম দেখলাম। সে আসলেও আমার কলার ধরে ঠাস করে বলল আমি যেন আপনার সাথে না মিশে। তন্নি, এখনো সময় আছে। এমন ছেলের সাথে
চলা ছেড়ে দে, এমনিতেই তৌফিককে আমার পছন্দ হয় না। তোর তো ওকে পছন্দ হয় না, তাই এ কথা বলতেছিস। তুই জানিস তৌফিক কত ভালো ছেলে। কত ভালো ছেলে সেটা তো দেখতেই পারলাম। যাই হোক, সাবধান করে দিস এমন আচরণ যেন না করে। তামিম ভাইয়া সহজ সরল একটা ছেলে। আজ আর ক্লাস করা হবে না, চল শপিংয়ে যাব। তোরা যা, আমি যেতে পারবো না, আমার একটু বাসায় কাজ আছে। ওকে, তোরা তাহলে থাক, আমি গেলাম, কিছু কেনাকাটা করার আছে। ওকে, সাবধানে যাস। তিথি উবারের কথাগুলো বলে ওর গাড়ি নিয়ে চলে যায়। এদিকে তন্নিও তামিমকে সাথে নিয়ে শপিং মলে চলে আসে। তামিমকে 2টা শার্ট আর 2টা প্যান্ট কিনে দেয় তন্নি, যেটা দেখে তামিম জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি আমার জন্য শর্ট প্যান্ট কিনছেন, কারণ কি? আবু বলছে তোকে যেন কিছু কেনাকাটা করে দেই, যেন একটু হলেও স্মার্ট দেখা যায়। যদিও কাককে সাদা রং করলেও কখনো বক হয় না। এটা ঠিক, কালো মানুষকে যতই সাজান আর দামি জিনিস পরান, খ্যাতি থাকবা। যাক, তুই যে বুঝতে পেরেছিস, এটার জন্যই তোকে ধন্যবাদ। এবার তাহলে চলেন বাসে যাওয়া যাক, এমনিতেই অনেক সময় হলো এসেছে। চল। আর শোন, তিথির সাথে বেশি ট্যারামো করতে যাইস না। ওর বাবা আইনমন্ত্রী, মা আবার জর্জ। তিথির ব্যবহার অনেক সুন্দর, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তিথি আমার বান্ধবীদের মাঝে সব থেকে বেশি সুন্দর, আর টাকাওয়ালা বাবার একমাত্র মেয়ে। দেখেছেন, এত ধনী ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও তার মাঝে কোনো অহংকার নেই। তোকে এত কিছু বলতে বলিনি, ভালো করে গাড়ি চালা। ঠিক আছে, উচিত কথা বললেই দোষ। তারপর ওরা আর কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসে। সোফায় বসে কথা বলতেছিল তন্নির বাবা মা। তামিমকে দেখে জিজ্ঞেস করে, তামিম, শহরটা ঘুরে দেখলা, কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। সারা জীবন তো গ্রামের মাঠ ঘাট আর টিনের চালাঘর দেখেই বড় হয়েছে। এমন লাল নীল বাতি দিয়ে সাজানো বিল্ডিংয়ে ভরা শহর দেখা হয়নি, এই প্রথম দেখে খুবই ভালো লেগেছে। মাঝে মাঝে তন্নিকে সাথে নিয়ে এখানে ওখানে গিয়ে ঘুরে দেখবা, ভালো লাগবে। যেই মানুষটা আজও আমার সাথে পুরো বাড়িটাই ঘুরে দেখলো না, সে নাকি আমাকে ঘুরে দেখাবে পুরো শহর। ও দেখাবে না মানে? ওর বাপ সাথে ঘুরে দেখাবে। ওই, তুমি সাথে নিয়ে ঘুরে দেখাও, আমি পারবো না। জোর করে বিয়ে দিয়েছো বলে এই না যে তুমি যা বলবে সেটাই করব। দেখ তন্নি, তোর দাদু খুব শখ করে তামিমের সাথে তোর বিয়ে দিয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তামিমকে মেনে নে, তোর দাদু অনেক খুশি হবে। এই জীবন থাকতে আমি কখনো ওকে স্বামী হিসেবে মানব না। আর একটা কথা, আমি একবার না 1000 বার বলবো। তন্নি এমন জোর গলায় কথা বলা দেখে রফিক সাহেব ঠাস করে তন্নির গলায় একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস? আসলে দোষটা আমারই, আদর দিয়ে তোকে মাথায় তুলেছি। আব্বা, এটা কি ঠিক হলো? ও এখন অনেক বড় মানুষ, ওকে এইভাবে মারা আপনার মোটেও ঠিক হয়নি। ওর এখন নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে, ওকে ওর মতো থাকতে দিন। কি বাদ দিব, তুমি বলো। যে মেয়েকে আদর দিয়ে কোলে পিঠে করে মানুষ করলাম, এখন সেই মেয়ে বাবা মায়ের মুখের ওপর কথা বলে। ও ছোট মানুষ, সব কিছু বুঝে উঠতে পারে না, দেখবেন একসময় সব ঠিক হয়ে যাবে। আমার মেয়ে হিসাবে আমি ওকে যেটুকু শাসন করা দরকার আমি সেটা করতে পারিনি। তুমি স্বামী হিসাবে তোমার যেটা করণীয় সেটা তুমি করিও, বাকিটা ওর কপালের উপর ডিপেন্ড করবে। আব্বা, এখন এসব কথা বাদ দেন না, আমি তো আছি নাকি? তন্নির আম্মু, আমাদের একটু কফি দেওয়ার ব্যবস্থা করো। একটু অপেক্ষা করো, আমি এখনই নিয়ে আসতেছি। ঠিক আছে, তুমি যাও। আর তন্নি, তুমি এখন ছোট নেই যে তোমার ভালো মন্দ বোঝানোর। একটা কথা মনে রেখো, পাগলেও কিন্তু নিজের ভালো বোঝে, আর তুমি তো স্বাভাবিক মানুষ। আমি এত কিছু বুঝতে চাই না, তোমরা আমার জীবনটা নষ্ট করে দিছো। তন্নি উবারের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। এদিকে মেয়ের এমন কথা শুনে রফিক সাহেব তামিমকে উদ্দেশ্য করে বলে, তামিম, দেখেছো কি বললো ও? আমরা কি ওর খারাপের জন্য চিন্তা করি?
আব্বা, দয়া করে আপনি শান্ত হন। আমি তো আছি ওর পাশে, তাই না? আমি জীবন থাকতে ওকে খারাপ পথে যেতে দিব না। একদিন দেখবেন আমি আপনার ভালোবাসা দিয়ে ওর মন ঠিক জয় করে নিব। দোয়া করি আল্লাহ যেন তোমার কথা কবুল করেন। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। রোশনি বেগম কফি এনে দিলে দুই জামাই শ্বশুর মিলে কফি খেতে খেতে গল্প করে। এদিকে তন্নি রুমে এসে তৌফিককে ফোন দেয়। তুমি ভার্সিটিতে ঝামেলা করেছো কেন? তোমার সাথে একটা ছেলে ঘুরবে আর আমি কিছুই বলবো না, সেটা কি করে হয়? খুব ভালো করেছো। তোমাকে আমি বলেছি না এত গুন্ডাগিরি না করতে? তোমার কি মনে হয় আব্বু এমন ছেলের সাথে আমাকে বিয়ে দিবে? দেখো তন্নি, তোমার বাপ বিয়ে দিবে কি না দেবে সেটা আমি ভাবি না, কারণ আমার শক্তি আছে তোমাকে তুলে এনে বিয়ে করার। আহ, শোনা গো আমার, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। আচ্ছা জান, এখন এসব কথা রাখো, আর আমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠাতো। আর তোমার জন্য একটা ড্রেস পছন্দ করছি। তুমি আমার জন্য ড্রেস পছন্দ করেছো, সেটা তোমার টাকা দিয়ে কেনা, তাহলেই তো আমাকে গিফট করে মনে আনন্দ পাবে। আরে বাবা, তোমার টাকা আর আমার টাকা তো একই, তাই না? আর তাছাড়া তুমি আমার বউ হলে তোমার বাবার সব টাকা তো আমি খরচ করব। আমার কাছে এখন কোনো টাকা নেই, এমনিতেই আব্বু আমার উপরে খুব রেগে আছে। শোনা, দাও না, এমন করো কেন? তোমার জন্য পছন্দ করে রাখছি। এখন তুমি কি চাচ্ছ টাকার জন্য আমার পছন্দের জিনিসটা তোমাকে না দেই? দেখো, আমার কাছে টাকা নেই। আমার কাছে টাকা থাকলে আমি কি কখনো মানা করি? তা করো না। আচ্ছা, এবারের মতো না হয় আমাকে টাকা ধার দাও। আরে বাবা, আমার কাছে টাকা নেই, তাহলে ধার কি করে দিব? তাহলে 5,000 দাও, বন্ধুদের নিয়ে চায়ের আড্ডা দিয়ে আসি। ছ্যাঁচড়া একটা, সোজা 50 থেকে 5,000-এ আসছে। আচ্ছা জান, চায়ের আড্ডায় যদি 5,000 লাগে, তাহলে কফির আড্ডায় কত লাগবে? তুমি কি আমার সাথে মজা করতেছো? না জান, আমি তোমার সাথে মজা করব কেন? আসলে আমি তো হিসেবে কাঁচা, তাই হিসেব শিখছিলাম। বুঝছি, তুমি এখন আমাকে টাকা দিবে না, দেখা হওয়ার পরে দিবা। এই তো বাবুটা সুন্দর করে বুঝে গেছে। আচ্ছা বাবু, যখন বানিয়ে দিলা তখন বাবুকে একটা চুমু দিয়ে শান্ত করো। এত সোজা না বাবু, চুমু খেতে হলে আগে বিয়ে করে লাইসেন্স বানাও, তারপর যত ইচ্ছে চুমু নিও। মোবাইল স্ক্রিনে একটা চুমু দিতে এত কাহিনী? বাপ রে বাপ। আমি কোনো বাগানে ফুটে থাকা সাধারণ ফুল না যে তুমি ইচ্ছে করলেই ফুলের উপরে বসে মধু নিতে পারবা। আমি হলাম সেই ফুল যেই ফুলের চারপাশে হাজারো কাঁটার সিকিউরিটি। ওরে বাপরে, এত কিছু! আচ্ছা, তাহলে দেখা হলে কাটা ভেঙে তখন মধু নিবনি। এখন রাখি, বাই সোনা। ওকে বাই। নারীকে এতই সস্তা যে চাইলেই সব কিছু নিমিষেই পাওয়া যায়। শালা। তন্নি ফোন কেটে দেয়। এইদিকে তামিম ওর শ্বশুরের সাথে গল্প শেষ করে রুমে আসে। তন্নি তামিমকে খেয়াল করেনি, তাই তামিম তন্নিকে বলে, আব্বা, রাগের মাথায় কি বলছে না বলছে সেটা নিয়ে তার কথায় রাগ কইরেন না। তোকে দালালি কে করতে বলেছে? যে বাবা আমার উপরে কখনো চোখ রাঙিয়ে কথা বলেনি, আজ তোর জন্য সেই বাবা আমাকে থাপ্পড় দিয়ে কি সব শোনালো। আমি আবার কি বললাম? যা বলার তা তো আব্বাই বললো আপনাকে। তোর জন্যই তো বলছে, না হলে আমাকে কিচ্ছু বলতো নাকি? এখন তাহলে আমার করণীয় কি বলেন? আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা কর। আমি তৌফিককে বিয়ে করে সুখে সংসার সাজাবো। বিয়েটা যখন করেই ফেলেছি তখন আপনাকে এই বুকে মৃত্যুর আগ পর্যন্ত আগলেই রাখব। মৃত্যু আপনাকে আমার থেকে আলাদা করতে পারবে না। ডিভোর্স তো দূরের কথা। আমি তোকে কত অপমান অত্যাচার করি, তবুও এসব কথা কিভাবে বলতেছিস? তোর কি আমার উপরে কোনো রাগ অভিমান নেই? রাগ অভিমান তো আছে, তবে সেটা ভালোবাসার আদরে মেশানো, ঘৃণায় জড়ানো না। দূর চাই, তোর সাথে কথা বলাই ভুল। যেই দিন তোকে ছেড়ে চলে যাব সেই দিন ঘৃণা করিস। দেখুন আমার সুন্দরী বউ, খোদাই এইসব কথা বলে সময় নষ্ট করিয়েন না। আমি বেঁচে থাকতে আপনি ওই বয়ফ্রেন্ডের কখনোই হতে পারবেন না। তুই বেঁচে থাকতে হতে পারবো না, ঠিক আছে, তবে তোর কিছু হয়ে গেলে তখন কি হবে? কে আমাকে আমার বয়ফ্রেন্ডের হতে বাধা দেবে? আমার যদি মৃত্যুও হয় তখনও আমি ভূত হয়ে আপনার পাশে থাকবো, তবুও আমার থেকে আপনাকে অন্যের হতে দিব না। তামিম উপরের কথাগুলো বলে অষ্টমে চলে যায়। এদিকে তন্নি তামিমের বলা শেষ কথাটা নিয়ে ভাবতে থাকে। কি বলো? ও মরার পরেও আমার পাশে
ভূত হয়ে থাকবে, তবুও অন্য কারোর হতে দিবে না? ও কি বোঝে না আমি ওর হয়ে থাকতে চাই না? তন্নি উপরের কথাগুলো ভাবতে থাকে। এদিকে তামিম ফ্রেশ হয়ে এসে সোফায় বসে তন্নিকে বলে, আপনার ফোনটা একটু দিবেন, একটা কাজ করতাম। বুঝি না, আমি কিছু বলি না বলে তোর সাহস দিন দিন বেড়েই চলেছে। আমার হাতের ফোনটা হলো আইফোন 15 প্রো ম্যাক্স। এই ফোন তোর মতো ফকিরের সাধ্য আছে অপারেট করার? না চালাতে পারলে কি হবে, একটু টিপে দেখতাম। তোর মনে হয় আসলেই কোনো শরম লজ্জা নেই? না হলে এত কিছু বলার পরেও তুই ফোন কি করে চালাচ্ছিস? বাইরের লোক বললে তাও একটা কথা ছিল, আপনি আমার বউ। আপনার কথা শুনেই আমি শরম পেয়ে কি করব? দিন শেষে তো আপনার আঁচল তলেই আমাকে আসতে হবে। তোর সাথে কথা বলাই বৃথা। এই নে ফোন, যা ইচ্ছে কর, তবে আমার ফোনের কিছু হলে তোর কিডনি বিক্রি করে নতুন ফোন নিমু। সমস্যা নাই তো, আমার শরীরের সব অংশ তো আপনারই। আপনি বিক্রি করবেন না কি করবেন সেটা আপনার ইচ্ছে। আমার বলা প্রতিটা কথার জবাব তোর কাছে আছে। কথা না বলে ফোন দিয়ে কি করবি সেটা কর তাড়াতাড়ি। তামিম তন্নির কথার আর কোনো জবাব না দিয়ে ফোন নিয়ে গোপন একটা কাজ করে রাখে তন্নির অগোচরে, যেন তন্নি কোনো বিপদে পড়লে তামিম জানতে পারে। তামিম ফোনটা তন্নির হাতে দিয়ে বলে, এই যে আপনার ফোন, আর দেখে নিন কোনো সমস্যা হয়েছে কিনা। দেখতে হবে না, এখন কি করলি সেটা আমার ফোন ছাড়া হলো না? আপনি আমার বউ, আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। আপনি যদি কখনো কোথাও গিয়ে মনে করেন বিপদে পড়বেন বা পড়েছেন, তখন আমার নাম্বারটাই কল দিয়ে আমি সঙ্গে সঙ্গে আপনার লোকেশন পেয়ে যাব। আর তাছাড়া স্ত্রী হিসেবে স্বামীর নাম্বার রাখা আপনার উচিত। তোকে কল দিতে আমার বয়ে গেছে। আমি ধনী বাপের একমাত্র মেয়ে। আমার ক্ষতি করা তো দূরের কথা, কেউ আমাদিকে চোখ তুলেও তাকানোর সাহস দেখাবে না। যারা ক্ষতি করে তারা কখনো ভাবে না সে কার ক্ষতি করতে এসেছে বা করছে। তামিমের কথা শেষ হতে না হতেই তামিমের ফোনে খান সাহেব ভিডিও কল দিয়ে বসে। তামিম আর কিছু না ভেবে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম দাদু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। এই তো দাদু ভাই, আমি অনেক ভালো আছি। তা তোরা কেমন আছিস? এই যে দেখো, আমি একদম বিন্দাস আছে। তুই তো ভালো আছিস বুঝলাম। তা আমার গিন্নি কেমন আছে? খান সাহেবের কথা শুনে তামিম তন্নির পাশে গিয়ে বসে আর দুজনকে ক্যামেরার সামনে নিয়ে বলে, এই যে দেখো, আমরা দুজন কত ভালো আছি। তোদের দুজনকে একসঙ্গে খুব সুন্দর লাগছে। তা দাদু ভাই, আমার গিন্নির কথা বলছে না আর মুখটা বাংলা পাঁচের মতো কেন? সেটা তোমার গিন্নিকে জিগাও, আমি কি আর তার মনের খবর জানি নাকি? মন যেহেতু নিয়েছিস, তখন মনের ভিতরে কি চলে সেটা তোকেই বুঝতে হবে। যেই মনটা আজও পেলাম না, আর সেই মনে কি চলে না চলে কি করে জানবো? আচ্ছা দাদু, তুমি কি দাদির মনের খবর সব জানতে? কেন জানবো না। শোন দাদু ভাই, একটা কথা বলি। স্বামী স্ত্রী হলো মোবাইল আর সিমের মতো, একটা ছাড়া একটা অচল। খান সাহেবের কথা শুনে এবার তামিমের আগেই তন্নি বলে ওঠে, ও শালা বুইড়া আইছে স্লেম শেখাতে। তুমি যে বুড়িকে সময় দিতে না সেটা আমি জানি। এই তো ছোট গিন্নি জায়গা মতো হাত দিছে। আরে না, আমি তোর দাদির পিছনে সবসময় লেগে থাকতাম। হয়েছে, আর বলতে হবে না। তা তুমি আমাদের বাড়িতে আসো না কেন? আসবো তোদের যখন একটা কিউট বেবি হবে তখন। তাইলে আর তোমার আশা এই জন্মেও হবে না। ওরে বাবা, শখ কত! এখানে শক্ত থাকবেই। আচ্ছা দাদু ভাই, একটা কথা বলি শোন। তামিমকে সবসময় বুকে আগলে রাখিস। খান সাহেবের কথা শুনে তন্নি তামিমের দিকে আর চোখে চেয়ে থাকে, তবে কিছু বলে না। ফোনটা রেখে বাইরে চলে যায়। এদিকে খান সাহেব তামিমকে জিজ্ঞেস করে, কী রে দাদু ভাই, তোর বউ এমন করে চলে গেল কেন? আমার মনে হচ্ছে গন্ডগোল আছে। আরে না, আসলে তুমি বাচ্চার কথা বলেছো তাই একটু শরম পাইছে। ও আচ্ছা, তাই বল। এভাবে কথা বলে ফোন কেটে দেয়। তামিমও রাতের খাবারের জন্য নিচে চলে যায়। খাবার খেয়ে রুমে চলে আসে। ছাদে গিয়ে বাবা মায়ের সাথে কথা বলে, আবার রুমে এসে ঘুমিয়ে পড়ে। এইভাবে চলতে থাকে ওদের দিন। সামনে তন্নির ফাইনাল পরীক্ষা, তাই তন্নিকে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে। তামিম তন্নিকে বলে, সবসময় তো বই নিয়েই ঘরে থাকো, একটু ছাদে গিয়ে খোলা হাওয়া খেয়ে আসলেই তো পারো, মনটাও একটু ফ্রেশ হয়ে যাবে।
দেখ, মাথার কাছে ঘ্যান ঘ্যান করবি না। এমনিতে আমার সামনে পরীক্ষা। আরে বাবা, পরীক্ষার জন্য তো পড়বেই, তাই বলে না খাওয়া বাদ দিয়ে তো না, তাই না? আমি জানি তো তুই যেটা বলবি সেটা না করে ছাড়বি না। চল ছাদে গিয়ে ঘুরে আসি। চলো। তারপর ওরা দুজনেই ছাদে চলে আসে। দক্ষিণা বাতাসে তন্নির খোলা চুলগুলো উঠতেছিল। তামিম খুব করে সেটা উপভোগ করতেছিল। তন্নি এক পর্যায়ে সেটা টের পেয়ে বলে, কিরে, তুই এভাবে আমার দিকে চেয়ে আছিস কেন? কই না তো, আমি তো এমনি তাকিয়েছিলাম ওইদিকে। আমি স্পষ্ট দেখলাম তুই আমার মুখের পানে চেয়ে আছিস। ভুল দেখেছো তুমি, কারণ আমি তোমার মুখে না, বরং তোমার এই কালো কেশে বাতাসে উঠতেছিল সেটাই দেখছিলাম মুগ্ধ হয়ে। তুই আমার শরীরের যে কোনো অংশের দিকেই তাকাবি কেন? আমি পরনারীতে না, তোমার মায়া আসক্ত। তুমি আমার বউ, তোমার দিকে চেয়ে অন্যায় কিছু করিনি। কিন্তু আমি তো তোকে স্বামী হিসেবে মানি না। আজকে মানো না কালকে মানবে, সেটাও না হলে পরে মানবে। আমি যে তোমার স্বামী সেটা একদিন না একদিন মানতে তোমাকে হবেই। আচ্ছা, আমি যে তোকে এত এত কষ্ট, অবহেলা, অপমান করি, তবুও তোর আমার প্রতি কোনো ঘৃণা হয় না? না হয় না। কেন হয় না? আমি যে তোর সাথে ওই সমস্ত কাজ করি যেটা যে কাউকেও কষ্ট দিয়ে বেড়াবে। কারণ আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমার বিয়ের 3 মাস পার হয়ে গেছে, তবু আমি তোমাকে বুঝতে পারিনি। তারপরও কি করে ভাবিস আমি তোকে স্বামী হিসেবে মানব? এই যে যেমন করে বললে আমাদের বিয়ের 3 মাস শেষ হয়েছে। এটা তো মুখ ফসকে বলেছি। মানুষের মনে যেটা চলে সেটাই মুখ ফসকে বেরিয়ে আসে। তাই নাকি? ওদের কথা বলার মাঝে তিথি কল দেয়। তন্নি তামিমকে থামিয়ে দিয়ে তিথির কল রিসিভ করে বলে, হ্যাঁ তিথি বল। তোকে একটা কথা বলার জন্য ফোন করেছি। কি কথা বল? আমার না খুব করে আইসক্রিম আর ফুচকা খেতে মন চাইছে। সেটার জন্য আমি কি করব? আর তাছাড়া খেতে যখন চাইছে তখন কাজের লোককে দিয়ে বাইরে থেকে নিয়ে আয়, ঘরে না থাকলে। আরে বাবা, এটা তো আমি পারি। তবে আমি চাচ্ছি তুই আর আমি মিলে বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দোকান থেকে খেয়ে আসি। আহা শোনা গো আমার, সামনে পরীক্ষা আর উনি রাস্তায় গিয়ে আইসক্রিম আর ফুচকা খাবে। চল না বান্ধবী, এমন করিস কেন? আমি এখন আসতে পারবো না, আর আব্বু বাড়িতে আছে, এখন গাড়ি নিয়ে বের হতেই দিবে না। আরে বাবা, তুই তামিম ভাইয়াকে সাথে নিয়ে আয় রিক্সা করে। তামিম কি আমার বাসার কাজের লোক নাকি যে আমি বললেই যেখানে সেখানে যাবে? তুই তো সেদিন বললি তামিম ভাই তোর গাড়ি ড্রাইভার। ড্রাইভার তো। তাহলে আজকে সমস্যা কোথায়? আছে সমস্যা, তুই ফোন রেখে পড়তে বস। শাকচুন্নি আইছে ফুচকা খাইতে। তন্নির উপরে কথাগুলো বলে ফোন কেটে দেয়। এদিকে এভাবে কল কেটে দেয় তামিম জিজ্ঞেস করে, কি ব্যাপার, এইভাবে কল কেটে দিলেছে? কল কাটবো না তো কি করব? শাকচুনি বলে কি এখন যাবে বাইরে ফুচকা আর আইসক্রিম খেতে। তার মনে হয় খুব করে ইচ্ছে করছিল তোমাকে সাথে নিয়ে বাইরে গিয়ে এসব খাবার খাবে। বাদ দাও তো ওর কথা, ও এমনি যখন যেটা মন চাইবে সেটাই করবে। বাবা মায়ের আদরের মেয়ে তো, তাই সবসময় স্বাধীনতা নিয়েই থাকে। আচ্ছা তুমি কি বলতে পারো আকাশে জ্বলে থাকা ওই বড় তারাটা কে? সঠিক বলতে পারবো না, তবে সবাই বলে ওটা নাকি শুকতারা। সবার আগে আকাশে ওঠে আবার সবার শেষে ডুবে যায়। সেটাই মনে হয়। এমন করে আমি কখনো খোলা চোখে কারোর পাশে দাঁড়িয়ে আকাশ পানে চেয়ে চাঁদের অপরূপ সৌন্দর্য দেখিনি। খুব ভালো লাগছে। দেখেছো, বলেছি না মনটা ফ্রেশ হয়ে যাবে। ধন্যবাদ, আসলে আমার খুব ভালো লাগছে। এখন চলো নিচে যাই, খুব পড়তে হবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবে না তো? না বলো, কি জানতে চাও? তুমি আমাকে একটু আগেই তুই তুকারি করতেছিলা, তাহলে কি এমন হলো যে আমাকে তুমি করে ডাকছো? জানি না। তবে আমি জানি। কি জানো? তোমার ওই মনের ঘরে একটু একটু করে আমার প্রেমের ফুল ফুটতে শুরু করেছে। মোটেও না, তোমার প্রেমের ফুল গাছ তো আমার মনে রোপণ করাই হয়নি, তাহলে ফুল ফোটার প্রশ্ন ওঠে কিভাবে? তোমার অজান্তেই গাছ রোপণ হয়ে গেছে প্রিয়।
ভালো কথা, তুমি সেই আশা নিয়ে পড়ে থাকো, আমি গেলাম। তন্নি উপরের কথাগুলো বলে নিচে চলে যায়। তন্নি ধীরে ধীরে তামিমের প্রতি দুর্বল হতে থাকে, যেটা সে নিজেও জানে না। এখন আর তামিমকে আগের মতো গালিগালাজ অত্যাচার অবহেলাও করে না। বলতে গেলে ঠিক মতো তৌফিকের সাথে আর আগের মতো রাত জেগে কথা বলে না। তন্নি রুমে এসে পড়তে বসে, আর এদিকে তামিম গিয়ে রান্নাঘর থেকে তন্নির জন্য কফি বানিয়ে রুমে নিয়ে আসে। এই যে হবু ডাক্তার ম্যাডাম, এই কফিটা আমি নিজের হাতে আপনার জন্য বানিয়ে আনলাম, খেয়ে আমাকে ধন্য করেন। তুমি আবার এইসব করতে গেলে কেন? একটু পর তো ডিনার করতেই যাব। তো কি হয়েছে, আমার বউর জন্য এইটুকু তো করতেই পারি। আইছে বউ ভক্ত স্বামী। আমি তোমার ভক্ত, তুমি হলে আমার স্বর্গ রাজ্যের রানী। কেন আমাকে ধীরে ধীরে তোমার মায়ায় বাঁধছ? আমি তো তোমাকে ডিভোর্স দিয়ে অন্যের হয়ে যাব। ওই যে বলেছিলাম না, এই অবহেলিত মানুষটার থেকে তুমি তখনই মুক্তি পাবে যখন এই আমিটা আর এই দুনিয়ায় থাকবো না। ততদিন চেষ্টা করেই যাব তোমাকে আমার করে রাখতে। তুমি আমাকে এত ভালো কেন বাসো? আমি তোমার ওই ভালোবাসা নিতে পারবো না। সমস্যা নেই, তুমি আমাকে ভালোবাসতে না পারলেও আমি তোমাকে সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব। তোমার এমন করে মায়ায় ভরা কথা শুনে আমি বই পড়তে পারছি না। তুমি প্লিজ নিচে গিয়ে আব্বু আম্মুর সাথে গল্প করো। যাবো তো অবশ্যই, তবে তুমি কফিটা খেয়ে শেষ করলে তারপর। ওকে বাবা, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি, তবুও তুমি যাও। তন্নি উপরের কথাগুলো বলে কফি খাওয়া শুরু করে, কেননা সে জানে না খেলে তামিম যাবে না। খাওয়া শেষ হলে তামিম কফির মগ নিয়ে চলে যায়। এদিকে তামিম যাওয়ার দিকে চেয়ে তন্নি ভাবতে থাকে, আমার কি হলো যে ওর প্রতি এতটা দুর্বল হয়ে পড়লাম? আমি তো ওকে সহ্যই করতে পারি না, তাহলে আজ কেন ওর জন্য আমার এত মায়া হচ্ছে? তন্নি উপরের কথাগুলো ভাবছে, এমন সময় মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে তৌফিকের নাম্বার। তন্নি কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলে, জান, তুমি কি আমাকে ভুলে গেছো? না তো, কেন? তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না, ইভেন দেখাও করো না। আমার সামনে পরীক্ষা, তাই একটু প্রেশারে আছি, সেজন্যই তোমার সাথে কথা হয় না। পরীক্ষা তো তুমি এর আগেও অনেক দিয়েছো, তবে এমন তো কখনো হয়নি। তুমি আসলে আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছো। আরে পাগল, আমি পরিবর্তন হইনি, আমি তোমাকেই ভালোবাসি, আর বেশিই যাব। সত্যি তুমি আমাকে ভালোবাসো তো? অনেক অনেক। আমার লক্ষ্মী জানোটা জান। হেসে বলো। তোমার আমার ভালোবাসা যেন পূর্ণতা পায়, এই জন্য আমি একটা মানত করছি। মন তো করেছো, ভালো কথা, সেটা পূরণ করো। করবো তো, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি তো চেয়েছিলাম বন্ধুদের নিয়ে বড় করে একটা পার্টির আয়োজন করব, যেখানে পেইং গেস্ট হিসেবে থাকবে তুমি, কিন্তু আব্বু দেশের বাইরে যাওয়ায় আমার কাছে টাকার সমস্যা হচ্ছে। মানুষ করে মসজিদে বা মাজারে, আর তুমি মানত করেছো বন্ধুদের খাওয়াতে? জানো, ওরা দোয়া করলেই তো আমাদের ভালোবাসা তাড়াতাড়ি পূর্ণতা পাবে। তোমার বাবা দেশের বাইরে গেছে তো কি হয়েছে? তোমার অ্যাকাউন্টে তো টাকা আছে, সেখান থেকে খরচ করো। পরে তোমার বাবা আসলে তার থেকে নিয়ে আবার অ্যাকাউন্টে রেখে দিও, তাহলেই তো হলো। আরে বাবা, আমার টাকা তো তোমার টাকাই, তাই না? আমার কাছে যেটা আছে সেটা খরচ করলে তো তোমারই লস। না বাবা, আমার লস হবে না, তুমি তোমার থেকে খরচ করো, আমি কিছুই বলবো না। তুমি আমাকে এ পর্যন্ত কত টাকা দিছো মনে আছে? অবশ্যই মনে আছে। আমাদের রিলেশন শুরু থেকে এ পর্যন্ত তোমার কাছে আমার 2 লাখ টাকা আছে মাত্র। আর আমার বন্ধু গার্লফ্রেন্ড ওকে প্রতি মাসে হাত খরচের জন্য এর থেকে বেশি টাকা দেয়। ও তাই নাকি? তা জানো তুমি আমাকে এ পর্যন্ত কত টাকা দিয়েছো শুনি? 1 টাকাও না। আর আমি তোমাকে টাকা কেন দিতে যাব? তোমার বাবার কি কমতি আছে নাকি? আর তাছাড়া বিয়ের পর তো সব আমাদেরই হবে, সেখান থেকে খরচ করতে থাকো। তার মানে গার্লফ্রেন্ড সব সময় বয়ফ্রেন্ডের পিছনে খরচ করবে, বয়ফ্রেন্ড কখনো করবে না টাকা কমে যাবে বলে। তোমার মাথায় দেখছি অনেক বুদ্ধি, সহজে সবকিছু বুঝে যাও। বুদ্ধি আছে বলেই তো তোমাকে আজও ভালোবেসে যাই। আমিও তোমাকে বড্ড ভালোবাসি। আই লাভ ইউ সোনা। এখন টাকাটা পাঠিয়ে দাও। টাকা তো নাই সোনা। তোমার কাছে টাকা ঠিকই আছে, আসলে আমাকে দিবা না সেটাই মেন কথা। তোমারও বুদ্ধি আছে, অল্পতেই সব বুঝে যাও। মনে মনে বলে, এই মাগির থেকে টাকা খাওয়া মনে হয় আমার বন্ধ হয়ে গেল। আগে তো এমন ছিল না, টাকা চাওয়া মাত্রই দিয়ে দিত, কিন্তু এখন তো দিতেই চায় না। আমার অনেক বুদ্ধি। আচ্ছা ফোন রাখো, আমি পড়তে বসেছি, আমার পরীক্ষার সামনে। ওকে, তুমি পড়ো।
তন্নি ফোন রেখে আবারও পড়ায় মনোযোগ দেয়। এদিকে পারভেজ তামিমের নাম্বারে কল দেয়, তবে তামিম রিসিভ করে না, কেননা তামিম ওর শাশুড়ির সামনে বসে কথা বলতেছে। পারভেজ বেশ কয়েকবার কল দেওয়ার পর তামিম একটু ফাঁক দিয়ে কলটা রিসিভ করে। এই শালা, তোর সমস্যা কি? হ্যাঁ, দেখছিস আমি ফোন ধরছি না, তার মানে একটা সমস্যা নিশ্চয়ই আছে। আরে মামা, তোরে এতবার ফোন দিতেছি, মানে কারণ তো একটা তো আছেই, তাই না? সেটা হয়তো থাকতে পারে, তবে আমি তো শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতেছিলাম, তখন ফোন রিসিভ করলে কি হতো ভেবে দেখেছিস? আরে বাবা, আমি কি সেটা জানতাম নাকি? আচ্ছা, এখন বল কি হয়েছে? আজকে থানা থেকে আসার সময় তন্নিকে দেখলাম ও জামাইকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। কে? তুই শিওর তন্নিকেই দেখেছিস তো? হ্যাঁ, আমি অরিনকে দেখেছি মামা। অরিন কিন্তু এখন আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। যতই সুন্দর হোক না কেন, আমার বউয়ের ধারে কাছেও যেতে পারবে না। আমার বউ আমার কাছে সবচেয়ে সুন্দরী। সবার চোখে নিজের সুন্দরী বউ পেতনি নাহান, আর অন্যের পেতনি নাহান বউ ও পরীর মতো লাগে। এই প্রথম তোর কাছে শুনলাম অন্যের বউয়ের থেকে তোর বউ সুন্দর। আমার বউ আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী। হ্যাঁ, আসলেই অরিন থেকে ভাবি বেশি সুন্দর, এটা আমিও মানি। সে যাই হোক, কিছু করবি নাকি অরিনকে? না, কিছু করার কি দরকার? ও তো আমাকে বিয়ে না করে অন্যের কাছে ভালোই আছে। আমি শুধু শুধু ওদের সুখের সংসারে আগুন লাগাবো কেন? তা ঠিক বলেছিস। জানিস মামা, আমি আজকে রেস্টুরেন্টে একটা মেয়েকে দেখে না পুরোই ফিদা হয়ে গেছি। ফিদা হয়ে কি লাভ তোর? তুই তো আর তার থেকে নাম ঠিকানা কিছুই জানতে পারিসনি। প্রথম দেখাই এসব জিএফ করলে কি বলবে? হ্যাঁ, তাইলে আশা নিয়ে বসে থাক, আবার কবে দেখা হবে। সেটা তো করতে হবেই। তবে মামা, তোর জন্য সামনে একটা কাজ রেডি হচ্ছে, যেটার দায়িত্ব একান্তই তোর উপরে দিবে বড় স্যার। ও যখন দিবে তখন দেখা যাবে। এখন তাইলে ফোন রাখ, তোর ভাবির আবার সামনে পরীক্ষা। ও আচ্ছা, তা মামা, তোর সাথে ভাবি কি ভালো ব্যবহার করে নাকি আগের মতোই? আগের মতোই তো করতো, তবে আজকে থেকে কেন জানি একটু পরিবর্তন হচ্ছে। আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলে। যাক, ব্যাপারটা শুনে ভালো লাগলো। তোদের খুব শীঘ্রই মিলন হোক এই কামনা করি। একটা কথা শুনেছো নাকি? কি বলো? তোমার চাচাতো বোন অরিন এই শহরেই থাকে। আমাকে একজন বললো সে নাকি তাদের দেখেছে। অরিন আপু এই শহরে থাকে, অথচ আমাদের বাসায় আসে না। যেই কাজ করেছে তারপর কি করে আত্মীয়ের বাসায় আসবে? মানছি আপু একটা ভুল করেছে, তাই বলে তাদের ও এভাবে শাস্তি দেওয়াটা ঠিক না। ভালোবাসার অধিকার সবার আছে। ভালোবাসার অধিকার সবার আছে, তবে ভালোবাসা পাওয়ার অধিকার সবার নেই। যেমন ভালোবাসার অধিকার না পাওয়া মানুষদের মাঝে আমি একজন। তামিমের উপরের কথাগুলো বললে তন্নি অপলক দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে থাকে, তবে তামিমের কিছু না বলে শুয়ে পড়ে। তামিম কিছু বলছে না দেখে তন্নি বলে, কি হলো, কিছু বলছো না যে? কি বলবো, আমি তো ভালোবাসা না পাওয়া একজন অবহেলিত মানুষ। ভালোবাসলেই যে তাকে পেতে হবে তার তো কোনো মানে নেই। কবি বলেছেন, ভোগে নাই ত্যাগেই প্রকৃত সুখ। ত্যাগে যদি প্রকৃত সুখ পাওয়া যেত, তাহলে মানুষ প্রেমে ছ্যাঁকা খেয়ে নিজের জীবন শেষ করতো না। সেটাও ঠিক। আমি তাহলে তোমার জন্য এখন কি করতে পারি বলো? কথায় আছে না, জোর করে সব হলেও কখনো কারো মনে জায়গা করা যায় না। আচ্ছা, তোমার মনে কি এইসব প্রেম ভালোবাসা ছাড়া কিছু নেই? সব সময় এইসব নিয়েই পড়ে থাকো? কি করব বলো, তুমি তো আমার আবেগ, তোমার সামনে আসলেই সব মনে ভরে যায়। তুমি খুব চালাক মানুষ। আমি মানুষটাকে ঘুড়ির মতো আকাশে উঠতে দিয়ে লাটাই হাতে টানতেছ নিজের দিকে। ঘড়িটা আমার নামে মাত্র, তবে নাটাইটাও যদি হাতছাড়া করি তাহলে তো সব হারালো। থাক, হয়েছে। আর লাটাই হাত ছাড়া করতে হবে না। যেভাবে সুতো ধরে টানতেছ তাতে এক সময় ঘুড়ি ঠিকই তোমার দখলে চলে আসবে। আসতে তো হবে। যাই হোক সোনা, তুমি পড়ায় মন দাও। ঠিক আছে, তুমি ঘুমাও। ওকে বাবা, আমি ঘুমাই।
তামিম আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে। ওইদিকে তন্নি পড়ার থেকে যেন বেশি তামিমের মুখের দিকে চেয়ে আছে, যেন মুখটা ভুলতেই পারছে না। তন্নি নিজের অজান্তেই তামিমের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। অষ্টম থেকে ফ্রেশ হয়ে সেও ঘুমিয়ে পড়ে। সকালে তামিম ফজরের নামাজ পড়তে উঠে থেকে তন্নি মনের সুখে ঘুমাচ্ছে, তাই আর বিরক্ত না করে নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে সে সোফার পাশে ওর শ্বশুরের সাথে কথা বলতেছে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো আলহামদুলিল্লাহ, আছি ভালো। তা তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। নামাজ পড়ে আসলে নাকি? আমি মসজিদ থেকে মাত্রই নামাজ পড়ে আসলাম। ভালো, আমাদের সবাইকে নামাজ পড়তে হবে, যেটা আমরা কেউ পড়ি না। একবার নামাজ পড়তে শুরু করে দেখেন, তখন আর নামাজ ছাড়তেই চাইবেন না। হুম, ঠিক বলেছ। তা বাবা, তোমাদের দুজনের মাঝে রহস্যময় জমেছে নাকি ভারত বাংলাদেশের মতোই দূরত্ব আছে? আর রসায়ন এখনো জমে উঠতে পারেনি, তবে প্রসেসিং এ আছে। একসময় ঠিকই রসায়ন জমে যাবে। দোয়া রইল তোমাদের জন্য। এভাবে ওরা অনেক কথা বলে। রফিক সাহেব তামিমকে নিজের ছেলের মতোই ভালোবাসে। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায়। আজকের তন্নির পরীক্ষা, তাই সকাল সকাল উঠে তৈরি হয়ে নিচ্ছে। তামিম এখনো ঘুমাচ্ছে দেখে তন্নি তামিমকে ডেকে, এই যে মিস্টার তন্নি চৌধুরীর জামাই, এত বেলা হয়ে গেছে, তবুও পড়ে পড়ে ঘুমাচ্ছেন? আজকে যে বউকে নিয়ে পরীক্ষা হলে যেতে হবে, ভুলে গেছেন? হ্যাঁ। তন্নির কথাগুলো যেন তামিমের কানে পৌঁছায় না, কেননা তামিম তখনও গভীর ঘুমে মগ্ন। তাই তন্নি আবারও তামিমকে ডাক দেয়, ওঠো, অনেক সময় হয়ে গেছে, আমাকে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। কিসের লাগাইছো? হ্যাঁ, ওঠো, সময় হাতে কম। দেখ তামিমের বাচ্চা, একদম মেজাজ খারাপ করবি না কইলাম। ঘুম থেকে ওঠা বাদ দিয়ে লাগাই রাখছে। আর একটু ঘুমায় না? তোর মুখ আমি ইয়ের ভিতর দিয়ে ভরে দিব কিন্তু। ওই, তুমি ভুলে গেছো আজকে আমার পরীক্ষা? না তো। তাহলে উঠতেছো না কেন? আচ্ছা, তুমি রেডি হয়ে নাও, আমি উঠতেছি। উফ বাবারে, এই ছেলের চোখে এত ঘুম। ওই, তুমি কি দেখছো না আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি? তামিম তখন ভালো করে চোখ মেলে দেখে আসলে তন্নি ড্রেস পরে একদম রেডি হয়ে আছে। তামিম এত সময় খেয়াল করেনি। এরে, আমি তো ভুলেই গেছি আজকে যে তোমার পরীক্ষা আছে। আচ্ছা, তুমি আমাকে 2 মিনিট সময় দাও, আমি 5 মিনিটে আসতেছি। আসো, আমি নিচে গেলাম, আবার কিন্তু ঘুমিয়ে পড়িও না। আচ্ছা, তুমি যাও, আমি আসতেছি। তামিম উপরের কথাটা বলে দৌড়ে অষ্টমে চলে যায়। আর তন্নি হাসতে হাসতে নিচে চলে আসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। তন্নিকে নিচে আসতে দেখে ওর আম্মু জিজ্ঞেস করে, কিরে মা, তুই একা আসলি? তামিম কোথায়? ফ্রেশ হয়ে আসতেছে। তুমি তাড়াতাড়ি নাস্তা রেডি করো, আমার হাতে একদম সময় কম। তুই বস, আমি সব রেডি করেই রাখছি। তন্নি খাবারের টেবিলে বসতে বসতে বলে, আম্মু আব্বুকে দেখছি না, সকাল সকাল কোথাও গেছে নাকি? তোর বাবা একটু বাইরে গেছে, তোর চাচা নাকি কি একটা কাজের জন্য শহরে এসেছে, তাই। ও আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি। তোমাদের জামাই বললো অরিন আপু নাকি এই শহরে থাকে। ওকে নাকি কে বলেছে ওদের কথা। কি বলিস? অরিন এই শহরেই থাকে? সেটাই তো তোমাদের জামাই বললো। দেখা হলে বাড়িতে আসতে বলিস, তবে কখনো অরিনের কথা তোর দাদুর সামনে বলে ফেলিস না। তার রাগের কথা তোকে কি আর বলবো। আরে না, আমি জানি আমার বুইরা দাদুর আর কিছু থাকুক না থাকুক, রাগটা আছে শরীর ভর্তি। যা বলেছিস। ওই তো তামিমও এসে গেছে। তামিম, আসো, নাস্তা করবে। এই তো আম্মা, বসতেছি। তারপরে তামিম ও তন্নি খাবার খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুদূর আসার পরে তন্নি বলে, শোনো, আমার পরীক্ষা শেষ হতে যে সময় লাগবে সেই সময় তুমি যেন ভার্সিটির ভিতরে থেকো না। কেন? বাইরে বখাটের ছেলেপেলের সাথে তোমার ঝগড়া হলো, আমি সেটা চাই না। আর কেউ তোমার ক্ষতি করুক সেটাও আমি চাই না। আমি সবসময় তোমাকে আমার চোখের সামনে রাখতে চাই। আমার জন্য এত কেন ভাবো? আমি তো তোমাকে নিয়ে এর এক ভাগও ভাবছি না। আমার এই জীবনটা জুড়েই তোমার বসবাস। তোমাকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? হ্যাঁ, হয়েছে, আর ভাব করতে হবে না। সব ছেলেরাই মেয়েদের নিস্তেজ করার জন্য এগুলো বলে। তবে
একবার পটে গেলেই তাদের লুকিয়ে থাকা চেহারা বেরিয়ে আসে। শোনো, একটা কথা বলি, চেহারা লুকিয়ে অপরিচিত মেয়ে পটানো যায়, ঘরের বউকে না। হয়েছে, আর বলতে হবে না, আমরা এসে পড়েছি, এবার গাড়ি পার্কিং করো। ওকে ম্যাডাম। তামিম গাড়ি পার্কিং করে তন্নির সাথে ওর বান্ধবীদের কাছে চলে আসে। তন্নিকে দেখে তিথি কানে কানে হাসতে হাসতে বলে, কিরে বান্ধবী, তোদের দুজনকে এত সুন্দর কেন লাগছে? তামিম ভাইয়াকে ড্রাইভারের থেকে দুলাভাই বেশি মনে হয়েছে। কি যে বলিস না, আর দুলাভাইকে তো দুলাভাই মনে হবেই। মানে কি বলছিস? অবাক হচ্ছিস কেন? তুই জানিস না গ্রামের একটা ছেলের সাথে আমার বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে জানতাম, তবে তামিম ভাইয়া সেই ছেলে সেটা তো জানতাম না। আমি এখনো ওকে মেনে নেইনি, তাই তোদের বলিনি। কি বলিস? এত সুন্দর ছেলে, তাকে তুই আজও মানতে পারিসনি? আসলে তুই তৌফিকের মায়ে পড়ে হীরের মূল্য বুঝছিস না। ওই তৌফিকের কথা বলিস না তো, ওর কথা আমার একদম শুনতে মন চায় না। ফোন দিলেই তার শুধু টাকা চাই। আরে বোকা মেয়ে, টাকা তো চাইবেই, কারণ সে তোকে ভালোবাসার ফাঁদে ফেলেছে টাকা হাতানোর জন্য। তাছাড়া ওর গার্লফ্রেন্ডের কোনো অভাব নেই। একটা মানুষের নামে কেন তোরা সুযোগ পেলেই বানিয়ে বানিয়ে মিথ্যে বলিস? মিথ্যা না রে বোন, মিথ্যা না। আমি যা বলছি সেটাই সত্য। দেখিস তোর চোখেই এই সত্য একদিন ধরা যাবে। সেই দিন দেখা যাবে, এখন চল হলে ঢুকে পড়ি। চল। তবে একটা কথা ভেবে দেখিস, তৌফিকের থেকে লক্ষ গুণে ভালো তামিম ভাইয়া। দুই একদিন দেখি তুই কিভাবে ওকে ভালো বলছিস। মানুষ চিনতে হলে সারা জীবনের দরকার হয় না, একটু সময়েই চেনা যায়। ও অনেক ভালো ছেলে, এবার চল তো। কিরে মামা, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা তোর কি অবস্থা? আমারও ভালো। মামা দেখ, ওই ছেলেটা সেদিনের তৌফিক না? হ্যাঁ তাই তো, তোর ভাবির বয়ফ্রেন্ড। দাঁড়া, ভাবি তো এমনি এমনি বিশ্বাস করবে না, একটা ভিডিও করে নে। কর। এই শালা তন্নির জীবন থেকে কেটে পড়লেই তন্নি আমাকে চাইবে। এমনিতেই এখন তন্নি আমার উপরে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ভাবি রাগী হলে কি হবে? সে তো অনেক সুন্দর মনের মানুষ। আমি দেখছি সে শুধুই তোর সাথে খারাপ ব্যবহার করে। এতে ওর কোনো দোষ দিতে পারি না, কেননা হুটহাট করে একটা মেয়েকে একটা অপরিচিত ছেলের গলায় ঝুলিয়ে দিলে এমন তো হবে। আর তন্নিও মনে করে ওর দাদুকে পটিয়ে আমি ওকে বিয়ে করেছে। সব ঠিক হয়ে যাবে মামা। দেখ, আমি তোর ফোনে ভিডিও পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার বল কাজের কি অবস্থা? কাজ ভালোই চলছে। আজ স্যার তোকে এই ফাইলটা দেখে নিতে বলেছে। পারভেজে এর হাত থেকে ফাইলটা নিয়ে তামিম ভালো করে দেখে নেয়, তারপর আবার পারভেজকে দিয়ে দেয়। সবটাই দেখলাম। এই ধর্ষকদের বের করতে হলে ছদ্মবেশে ঘুরে বেড়াতে হবে। তবে মামা, আমি সব কোটি কেস ঘেটে দেখেছি, একই রকম সিন। প্রেমের জালে ফেলে ধর্ষণ, পরে গাছের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া। শোন, তুই এই তৌফিকের উপরেও নজর রাখিস। আমার মনে হয় এও এই কেসের সাথে জড়িত আছে। ঠিক আছে, আমি লোক সেট করে রাখবো। ঠিক আছে। তা মামা, তোর সেই প্রথম দেখার ময়না পাখির দেখাকে পেলে? না রে ভাই, আর দেখা পাইনি। হতাশ হইস না, একদিন ঠিকই দেখা পাবি। আচ্ছা থাক, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। তারপর ওরা দুজন কফি শপ থেকে বেরিয়ে যায়। এখন হয়তো আপনারা কিছুই বুঝতে পারছেন তামিম আসলে কে। একটু একটু বুঝে বসেই থাকেন, বাকিটা আমি পরে বুঝিয়ে দেব। তামিম ভিতরে গিয়ে অপেক্ষা করে। এদিকে তন্নি সেই সিটে বসেছে, সেখান থেকে স্পষ্ট তামিমকে দেখা যায়। তন্নি বারবার তামিমকেই দেখছে। পরীক্ষা শেষ করে বেরিয়ে আসতেই, ফিরে তিথি পরীক্ষা কেমন দিলি? তোর থেকে একটু খারাপ। আমি যে ভালো দিয়েছি সেটা কি তুই দেখেছিস? নতুন করে দেখতে হবে কেন? আগে থেকে দেখেই আসতেছি। তুই 10 পেলে আমি 8 পাই। যা বলেছিস। আর তিথি শোন, তোকে যে ওর কথা বলেছি সেটা আবার ওকে বলিস না। আমি ওকে ধীরে ধীরে আপন করতে চাই, হুট করেই না। যেটাই করবি একটু ভেবে চিন্তে করিস, পরে যেন পস্তাতে না হয়। সেটা তো অবশ্যই। তারপর ওরা গাড়ির কাছে চলে আসে। তিথি ওর গাড়ি নিয়ে চলে যায়, আর তন্নি ওর গাড়িতে উঠে তামিমকে বলে, তুমি কোথায় গেছিলে? আমি আবার কোথায় যাব? বাড়িতে দেখেছি তুমি মাঝে মাঝে কোথাও চলে যাও, এখানেও দেখলাম তুমি ক্যাম্পাসে নেই খানিক সময়ের জন্য। ও, আসলে আমি কফি খেতে গেছিলাম। তোমার কাছে তো আমার জানা মতে টাকা নেই, তাহলে কফি খেলে কি করে?
এই রে, বউ তো দেখছি ধরার জন্য ফাঁদ পেতেছে। আমার কাছে ছিল না, তবে আসার সময় আম্মা আমাকে দিয়েছিল, যে বাইরে বের হলে টাকার দরকার হয়। ও আচ্ছা, জামাই তুমি আমার কাছে কিছু একটা গোপন তো অবশ্যই করতেছো, যেটা আমি বুঝতে পারছি না। আমি ছাড় দেবার মেয়ে না, খুঁজে বের করবোই। কি ভাবছে এমন করে? কিছু না। তোমার ফোনে একটা ভিডিও পাঠিয়েছি তোমার বয়ফ্রেন্ডের, একটু দেখো। তামিমের কথা শুনে তন্নি যেন আকাশ থেকে পড়ে, তবে মাথা ঠান্ডা রেখে ভিডিওটা প্লে করে দেখে আর রাগে নিজের মাথা নিজেই ফাটাতে চায়। আমি এমন একটা বাজে ছেলের প্রেমে হাবুডুবু খেলাম। আমি আগেই বলেছিলাম ওই ছেলেটা একদম ভালো না। সে তোমার টাকা আর শরীরকে ভালোবাসে, তোমাকে না। তুমি এমন সাজিয়ে নিয়ে আসো নাই তো। আমি এইসব 2 নম্বরই কাজ করলে তো তোমাকে করে আপন করে পেতাম, দূরে থাকতে হতো না। ওই তুমি সস্তা পানিতে চুবিয়ে মারবো। মারার দরকার নেই, আঘাত ব্রেকআপটা করলেই হবে। আমি কি করব না করব সেটা ভালো জানি। তুমি দেখে শুনে গাড়ি চালাও। মেজাজ কিন্তু আমার এমনিতেই গরম আছে। ঠিক আছে, এসির ঠান্ডায় একটু বাড়িয়ে নিই তাহলে। বরং সাজিয়ে দিতে হবে বলো। তারপর ওরা বাসায় চলে আসে। তন্নি গাড়ি থেকে নেমে অনন করে রুমে চলে যায়। এদিকে মেয়েকে এমন রেগে যেতে দেখে রোশনি বেগম তামিমকে জিজ্ঞেস করে, কি ব্যাপার তামিম, ওর আবার কি হলো? এভাবে রেগে রুমে গেল কেন? কথাও বললো না। আম্মাজান, আপনার মেয়ের মনে আগুন লাগছে। মানে? তোমার কথার আগামাথা তো কিছুই বুঝতেছি না। তাহলে এই ব্যাপার? আর ছেলেটা আসলেই ভালো না, যেটা আমি তন্নিকে বোঝাইতে পারিনি, তবে আজকে পেরেছে। ভালো করেছো, এখন তুমি একে পটানোর চেষ্টা করো। মাথা সেই গরম, একটু ঠান্ডা হোক। তাহলে ফ্রিজ থেকে বরফ নিয়ে যাও। শাশুড়ির সাথে তামিমও হাসতে হাসতে রুমে চলে যায়। এদিকে তন্নি তৌফিকের সাথে কথা বলতেছে। তোকে নগদ টাকা দেবো, তার আগে তোর জন্য ইমোতে একটা ভিডিও পাঠালাম, সেটা আগে দেখ। কিসের ভিডিও জান? আগে দেখ, না পরে নিজের সবটা বুঝতে পারবি। তৌফিক ভিডিওটা দেখে বুঝে যায় শালি হাতছাড়া হয়ে গেছে, তবুও বাঁচার জন্য বলে, জান এই ভিডিও একটা সাজানো ভিডিও, এই ছেলেটা আমি না। ওই ছেলে তুই না? ওটা তো জমজ ভাই। সেটাই মনে হয় হবে। আর একটা মিথ্যা কথা বলতে তুই ইয়ে কেটে হাতে ধরাই দিব। কারণ যাতে আমার সাথে প্রেমের অভিনয় করুস, তোকে আমি মন থেকে ভালোবেসেছিলাম। জান তোমার বুঝতে ভুল হচ্ছে, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই মেয়ে আমার কাজিন। ওই হারামির বাচ্চা, কাজিন যদি হয় তাহলে কিস করলি কেন? আদর করে একটা কিস দিছে। কয়েক জুতা খুলে তোর গালে মারমো। হারাম যাদা, তোকে পাওয়ার জন্য আমি আমার স্বামীকে পর্যন্ত মেনে নিইনি, আর সেই তুই আজ এমনটা করলি। জান দেখা করো, আমি সব বুঝে বলছি। তোর বোঝানোর ময়রে ভাব। আজকের পর থেকে আমার নাম্বারে যদি কল দিস তোকে খুন করে ফেলবো। আর কখনো সামনে পড়লে যে কি করবো আল্লাহ মাহবুব জানে। জান এমন করে বলো না, আমি না তোমার কলিজা। ওই কলিজা আমি কেটে কুত্তো দিয়ে খাওয়ামো। তোর সাথে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। ব্রেকআপ বললে কি হলো নাকি? তুমি জানো না আমি কি জিনিস, যাকে একবার টার্গেট করি তাকে ছাড়ি না। ভয় দেখেছিস আমাকে? হ্যাঁ, ভয় না, আজ দিন তোমার টাকার জন্য কিছু বলিনি, তবে এবার যখন আমার আসল রূপ দেখে ফেলেছ, তখন তোর শরীরটা আমার চোখ করতেই হবে। এই শরীর পাহারা দেওয়ার জন্য আমার স্বামী আছে, তোদের সময় নষ্ট করিস না। তোর স্বামীর সামনেই তোকে ভোগ করবো, দেখিনিস। আরে যা, হাওয়া আনে দে। তনি উপরের কথাগুলো বলে ফোন কেটে দিয়ে সব জায়গা ব্লক করে রাখে। তামিম এত সময় দরজার পাশেই দাঁড়িয়েছিল। কথা শেষ হলে ভিতরে এসে বলে, কি ব্যাপার, আমার সোনার মুখটার আগে লাল হয়ে আছে কেন? আর বলিয়ে না, ওই হারামির বাচ্চা আমাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে, তোমার সামনে রেখে আমাকে ভোগ করবে। তুমি কি ওর হুমকি শুনে ভয় পেয়েছো নাকি? আরে না, আমি তোমার বউ হয়ে যদি ওর মতো গুন্ডার হুমকিতে ভয় পাই তাহলে কি হবে? এই তো লক্ষ্মী বউয়ের মতো কথা। শোনো, সাবধান থাকা ভালো, বাইরে গেলে কোনো বিপদের আভাস পেলে আমাকে কল দিও। আমি তোমাকে ছাড়া কখনো বাইরে যাবই না। এই না বললা আমার বউ কিছুই ভয় পায় না, এখন আবার ভয় পাচ্ছ যে? সেটা তো আবেগে বলছি, তুমি জানো না মেয়েরা আবেগ দেখায় বেশি। যেমনটার ঠিক ওই তেলাপোকা দেখে ভয় পাও। তামিমের কথা শুনে তন্নি দেয়ালে তেলাপোকা দেখে দৌড়ে তামিমকে জড়িয়ে ধরে চিল্লানি দেয়, বাঁচাও। তেলাপোকা, তোমাকে মন থেকে ধন্যবাদ, তোর জন্য বউয়ের হাক পেলাম। আরে আরে, আমি তো আছি। আমি তেলাপোকা দেখে খুব ভয় পাই, সরাও এটা। হুশ, পালিয়ে গেছে তোমার চিল্লাচিল্লি শুনে। তা বউ, আপনি যে আমাকে জড়িয়ে ধরলেন, এখন কি হবে? কি হবে মানে? আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি, তাতে তোমার কি হয়? ওরে বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।
এখন থেকে তুমি আমাকে তোমার থেকে বেশি ভালোবাসবে। ব্রেকআপ হয়েছে দেখে আমাকে ভালোবাসতেছো, তাই না? না, আমি তোমাকে অনেকদিন থেকেই মনে মনে ভালোবাসি, তুমি সেটা তোমাকে বুঝতে দেয়নি। তুমি বুঝতে না সেই থেকে সারাক্ষণ তোমার উপর রাগ করি না। তুমি জিজ্ঞেস করতে না যে কেন আর আমার উপর রাগ করো না। এমন করে তো ভেবে দেখিনি। বুদ্ধি একটা, যদি আরো আগে ভাবতে তাহলে কবেই তোমার হয়ে যেতাম। হয়েছে, এখন চলো ফ্রেশ হয়ে খাবে। আমি এটা খাবো। শরম লজ্জার মাথা খেয়েছো নাকি? দিনের বেলায় কি সব বলতেছো? ইস, আমি আজকে শরম লজ্জার মাথা চিবিয়ে খেয়েছি, এখন তোমাকে পেলে ঠিক হয়ে যাবে। তন্নি উপরে কথাগুলো বলে তামিমের ঠোঁটের উপরে নির্যাতন শুরু করে। তামিমা রোমান্স করতে শুরু করে। এদিকে রোমান্স যখন উপরে লেভেলে তখন হঠাৎ কানে আসে রোশনি বেগমের ডাক। সাথে সাথে দুজন আলাদা হয়ে যায়। তন্নি লজ্জায় লাল হয়ে দৌড়ে অষ্টমে চলে যায়। আর এদিকে তামিম মনে মনে ওর শাশুড়িকে বলে, আম্মা, আপনি এটা একটা কাম করলেন। মাত্র শুরু হয়েছিল ভালোবাসার ফুটবল ম্যাচ, আপনি ডাক দিয়ে প্রেস্টিন আমার মতো ম্যাচ পরিত্যক্ত করে দিলেন। আচ্ছা, আসতেছি। আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। আমি তোমাদের জন্য খাবার গরম করে রেখেছি। আপনার গরম খাবারের জন্য আমরা ঠান্ডা হয়ে গেলাম। এই তো আসতেছি। কিছু সময় পরে তন্নি আশ্রম থেকে বেরিয়ে এসে তামিম বলে, ওয়াশরুমে যে আর কি হবে, যা হবার সেটাই হলো। যা দুষ্ট, দুষ্টামি আর দেখাতে পারলাম কই? ওই এখন ফ্রেশ হয়ে এসো, আমার ডাকছি শোনো না। শুনেই তো সব নষ্ট হয়ে গেল। ডাকটা না শুনলেই হয়তো ভালো হতো। দুষ্ট একটা। আমার মিষ্টি বউ। তামিম উপরের কথাটা বলে তন্নির কপালে একটা চুমু দিয়ে অষ্টমে চলে যায়। ফ্রেশ হয়ে দুজন একসাথেই নিচে চলে আসে। দুজনকে একসাথে দেখে রোশনি বেগম বলে, কি ব্যাপার, সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? প্রতিদিন যে দিক থেকে উঠছে আজকাল সেই দিক থেকে উঠছে। সেটা তো আমিও জানি, তা আমার চোখ বিশ্বাস করতে পারছে না দুজনকে এরকম ভাবে দেখে। তুমি কি চান আমরা একসাথে থাকি? আমি মনে প্রাণে চাই তোরা দুজনে সারা জীবন একসাথে থাক, মৃত্যুও যেন তোদের আলাদা করতে না পারে। এখন খেতে দাও, না হলে ক্ষুধা আমাদের আলাদা করে দেবে। বস, আমি খাবার দিচ্ছি। তারপর ওরা বসে খাওয়া শুরু করে। দুজনে খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখতে থাকে। এদিকে খান সাহেব হাঁটতে হাঁটতে তামিমদের বাড়িতে গিয়ে বলে, কই গো তামিমের মা? সাহেব, আপনি হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? এদিকে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের একটু দেখে যাই। তোমার ছিল বাড়িতে থাকে না, তোমার কি অবস্থা? থাকো না থাকো। তামিম প্রতিদিন আমাদের সাথে কথা বলে আর টাকাও পাঠিয়ে দেয়। ও আমাদের নিজের সন্তান না হলেও আমাদের জন্য অনেক করেছে। সত্যি, তামিমকে আমি নাতনি জামাই করে পেয়ে গর্বিত। বসেন, আমি খাওয়ার ব্যবস্থা করি। না, বসবো না। তা তামিমের বাবাকে দেখছি না, সে একটু হাঁটে গেছে। আচ্ছা, আমি তোমাদের কিছু দরকার হলে আমাকে বলিও, আমি পাঠিয়ে দিব। আচ্ছা সাহেব, ঠিক আছে। খান সাহেব আরো কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। এইভাবে আরো কিছুদিন চলে যায়। একদিন তন্নি আর তামিম শপিং মলে যায়। তন্নি এটা ওটা কিনছে, এমন সময় একটা দোকানে চোখ আটকে যায়। আমি যেটা দেখছি তুমিও কি সেটাই দেখছো? কি দেখছো তুমি? ওই যে দোকানে অরিন আপু বেচা কেনা করতেছে। তাই তো, এটা তো অরিন। আচ্ছা চলো সামনে গিয়ে কথা বলে দেখি। চলো, তবে তুমি কি কিছু বলবে না আমি বলবো? আচ্ছা মহারানী। তারপর ওরা দুজন সেই দোকানে চলে আসে। তন্নি আর তামিমকে দেখে এরিন একটু চিন্তিত হয়ে পড়ে, যেটা দেখে তন্নি হাসি মাখা কণ্ঠে বলে,